Sir, thank you so much for joining in. Welcome to Mirchi. Thank you. হ্যাঁ, সো আপনার থেকে নানান কিছু জানতে পারি বিকজ you have been recorded multiple times. We have played out your audio bites on air. অনেক কিছু জানা যায়. It is always a host of information which comes across the table from you. So প্রথমত তো আমি এটাই বলবো যে আপনি নিজের মুখে একটু বলুন what is your role to play right now amidst the pandemic? Thank you, Lajwanti এবং Mohor, for calling me and having me on your show. So I know that it's very, very popular, and I was not aware actually, but I came to know that you are reaching thousands and lakhs and millions of your viewers, and congratulations for that. You are doing a great job. As a doctor, আমাদের কাজটা গত 1 বছর 1.5 বছর ধরে লোকের কাছে পরিষ্কার হয়েছে। আমি আমার কথাটা বলি, আমি কৌশিক লাহিড়ী, আমি একজন ডার্মাটোলজিস্ট এবং আমি 32 বছর ডাক্তারি করছি, মানে ব্যাপারটা খুব কম না। এবার এই মুহূর্তে আমি প্রফেসর এবং সিনিয়র কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট অ্যাপোলো গ্লেনিগলস হসপিটাল, এবং আমি মেডিকেল ডিরেক্টর উইজডার্মে। আর এছাড়াও আমাদের কিছু আন্তর্জাতিক কিছু ঝামেলা সামলাতে হয়। আমি ভাইস প্রেসিডেন্ট আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ডার্মাটোলজি। যে জিনিসটা নিয়ে আজকে এসছি সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই যে প্যান্ডেমিক সিচুয়েশনটা চলছে সেটা হচ্ছে কোভিড রিলেটেড। তা সেটাতে একজন চিকিৎসকের যা ভূমিকা থাকে, একজন ফ্রন্ট লাইন সোলজার হিসেবে তোমরা যেটাকে ভাবো যে ওয়ার্ডে গিয়ে ঢাল তরোয়াল নিয়ে নেমে পড়া, সেটা আমি নই। আমি কিন্তু প্রাইমারি কোভিড কেয়ার ফিজিশিয়ান নই। আমি একজন তোমার চেস্ট স্পেশালিস্ট বা এমার্জেন্সি কেয়ার স্পেশালিস্ট নই। কিন্তু 1 বছর 1.5 বছর ধরে সমানে আউটডোরও ট্রিটমেন্ট দিয়ে গেছি, ইনডোরেও যেতে হয়েছে, সারাক্ষণই কোভিড পেশেন্টদের নিয়ে সামলাতে হয়েছে। কিন্তু এমার্জেন্সি ফিজিশিয়ানের রোলটা আমাকে ফরচুনেটলি প্লে করতে হয় না, সেটা আমাদের জুনিয়ররা স্টাফরা সামলান। তবে অনেক অনেক অভিজ্ঞতা, সেগুলো সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হবে। এটা একটা বিশ্বযুদ্ধের মতো অবস্থা হলো, তো সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে পারি। অ্যাবসলিউটলি লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং প্রথমত আমি এটাই বলবো যে একটা ওভারঅল অনেকটা নেগেটিভিটি, অনেক কি বলবো ওভারবার্ডেন্ড উইথ ডিফারেন্ট ওপিনিয়ন্স, মানে সবাই নানান কিছু। এই ভ্যাকসিন আসার পর থেকে, মোহর উইল এগ্রি উইথ মি অন দিস, মানে আমরা যখন শো করছি অন এয়ারে, প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্লাডস অফ মেসেজেস, এক একজন এক এক রকম করে বলছে, এক এক রকম কনসার্ন দেখাচ্ছে। সেখানে দাঁড়িয়ে সোজা সাপটা ভাবে আপনাকে একটাই প্রশ্ন করতে চাই, হাউ ইম্পর্টেন্ট ইজ ইট টু গেট ভ্যাকসিনেটেড? শোনো, বাড়িতে যদি চোর আসে বা ডাকাত আসে, তার জন্য তোমার হাতের কাছে যেটাই থাকুক, সেটা একটা খুন্তি হতে পারে, সেটা একটা কেক কাটার ছুরি হতে পারে, কারো বাড়িতে তলোয়ারও থাকে না, কারো বাড়িতে AK-47 থাকে না। কিন্তু মাঝরাত্রিরে যদি একটা দুষ্টু লোক বাড়িতে ঢুকে পড়ে, তাকে পিটানোর জন্য হাতে অন্তত একটা হাত থাকলে তো ভালো হয়, হাতে একটা কিছু ছোড়াছুরি থাকলে তো ভালো হয়। ভ্যাকসিনটা হচ্ছে ঠিক তাই। এই দুষ্টু লোকটা হচ্ছে কোভিড। আর একটা জিনিস হচ্ছে, তুমি যদি দরজা খুলে না দাও, বাইরে থেকে লোকটাকে ভেতরে না আনো, কোভিড ভেতরে ঢোকার কথা না। কোভিড খুব উন্নাসিক, খুব নাকুচু জিনিস, সে বাইরে ঘুরে বেড়ায়। তাকে যদি বাড়িতে ডেকে না নিয়ে আসো হাত ধরে, আমরা যেটা বলি কোভিড প্রোটোকলটা ভেঙে, তাকে যদি ইনভাইট করে এসো ভাই, বসো ভাই, খাট পেতে খাবে ভাই করে বাড়িতে নিয়ে আসো, কোভিডের আসার কথা না। কিন্তু এসে যদি পড়ে, তখন তাকে আবার দূর করার উপায় হচ্ছে ভ্যাকসিন। এবং এইটা থেকে প্রোটেকশনের উপায়, এটা একটা জিনিস হচ্ছে যে আমরা আমাদের হাবভাব দেখে মনে হচ্ছে কি যে পৃথিবীর ইতিহাসে এই প্রথম ভ্যাকসিন বেরোলো। কিন্তু একটা জিনিস ভেবে দেখো যে স্মল পক্স কিন্তু তোমাদের মনে হয়তো নাও থাকতে পারে, কিন্তু 1978, 79, 80 সালে স্মল পক্স পৃথিবী থেকে চিরতরে বিলোপ পেয়ে গেছে। আমরা ছোটবেলায় স্মল পক্সের ভ্যাকসিন নিতাম, টিকেদার কাকুরা বাড়িতে এসে ছোট্ট করে একটা টুক করে হাতে দিয়ে দিত, আমরা পালাতাম, পালিয়ে যেতাম, বাবা আমাদের ধরে আবার চেয়ারের পেছন থেকে নিয়ে আসতেন, কিন্তু টিকে দেওয়া হতো এবং দ্যাট ওয়াজ এফেক্টিভ। আচ্ছা, এছাড়া তো আমাদের সকলের যেটা মনে আছে সেটা পোলিও। সবাইকে, বাচ্চাগুলোকে ধরিয়ে 1 ড্রপ করে পোলিও, সেটাও তো ভ্যাকসিন। এবার এই জিনিসগুলো তো মানব সভ্যতার ইতিহাসে ছিলই, আমরা নতুন করে আবিষ্কার তো করিনি কিছু। তা এবং যতদিনের পুরনো ভ্যাকসিনের গল্পটা, সেই এডওয়ার্ড জেনারের কাউপক্সের সেই গল্পটা আমরা সবাই জানি, যে তাকে নিয়েও রটে গেছিল, লোকটা পাগল,
ও যেটা করছে সেই কাউপক্সের ভাইরাস নিজের শরীরে নিয়ে যাতে পক্স না হয় তার চেষ্টা করছে, কিন্তু 200 বছর পর দেখা গেছিল লোকটা ঠিকই বলেছিল, পাগল ছিল না। তা একটা মুশকিল হচ্ছে কি, যতদিনের অসুখগুলো যতদিনের পুরনো, অসুখের বিরুদ্ধে লড়ার গল্পটা যতদিনের পুরনো, ভ্যাকসিনও তত এই গত 2 সপ্তাহ ধরে আসছে, এবং অ্যান্টি ভ্যাকসিন লবিটাও কিন্তু প্রায় ততই পুরনো। আজ থেকে 100 বছর আগেও কিন্তু কলেরা ভ্যাকসিনের সময় লোকে পালাতো। যখন গ্রামকে গ্রাম কলেরায় উজাড় হয়ে যেত, তখনও যখন ব্রিটিশ সরকার থেকে কলেরা ভ্যাকসিন দেওয়া হতো, টাইফয়েডের জন্য ভ্যাকসিন দেওয়া হতো, তখন লোক পালাতো ভয়ে, অকারণে। কারো ধারণা হতো যে ভ্যাকসিন নিলে তার সন্তান হবে না, কারণ ধারণা হতো সে ভ্যাকসিন নিলে সে পাগল হয়ে যাবে। এখনো এই ভ্যাকসিনটা নিয়ে নানা রকমের ভুল ধারণা মানুষের মনে আছে। কারো ধারণা এটা গরুর রক্ত থেকে এসছে, কারো শিম্পাঞ্জির রক্ত থেকে এসছে, কেউ আচ্ছা নিলে কারো মনে হচ্ছে গায়ে ম্যাগনেট হয়ে যাচ্ছে, সেই গণেশের দুধ খাওয়ার গল্পের মতো সারা গায়ে কয়েন হচ্ছে। এটা যে একটা কি সাংঘাতিক গুজব চলছে সে বলে বোঝানো যাবে না। এই সবগুলোই কিন্তু অ্যান্টি ভ্যাকসিন স্কোয়াডের মুখরোচক জিনিসপত্র। তা সেইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, এবং ভ্যাকসিনটা নিতেই হবে, এটা মানে কোনো চয়েসের ব্যাপার নেই, বাধ্যতামূলক। এবং বাড়িতে যারা সিনিয়র মেম্বার আছেন তাদের আগে নিতে হবে। আমার কাছে যখন ফোন করে যে ডাক্তারবাবু আমি আর আমার স্ত্রী নিয়ে নিয়েছি, বাবা মাকে কবে নেব, মানে বাবা মার তো আগে নেওয়ার কথা ছিল। কোভিড আসলে যদি কিছু মানে না হোক, আগে তো তারা অসুস্থ হয়ে পড়তে পারেন, আপনার বাবা মাকে আগে নেওয়া উচিত ছিল। তাই জন্য ভ্যাকসিন নিয়ে কোনো রকমের দুশ্চিন্তা বা কোনো রকমের ভুল ধারণা মনের মধ্যে না। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যে যাই বলুক ওগুলো ডিলিট করে দেওয়াই ভালো, মেসেজগুলো। রাইট স্যার, আপনি যেটা বারবার বলছিলেন যে যেরকম কোভিড আছে তার জন্য ভ্যাকসিন আছে, এরকম মুখরোচক প্রচুর খবরাখবর ঘুরছে। এবার তার সঙ্গে সঙ্গে কিন্তু প্যানিকও আছে, মানে এই যে কিছু হয়েছে মানেই আমার কোভিড হয়ে গেছে। এবার আমি এজ আ লেমেন এটা জিজ্ঞেস করতে চাই আপনাকে যে স্যার আমি কি করে বুঝবো আমার কোভিড হয়েছে, মানে সবটাই কি কোভিড নাকি কোনোটাই কোভিড নয়? শোনো, কোভিডের ব্যাপারে না আমরা সবাই লেম্যান। এখন ভেবে দেখো, আমি ডাক্তারদের কথা বলছি একদম, মানে তোমরা যদি কাউকে না বলো তাহলে সত্যি কথাটা বলে দিচ্ছি, 1.5 বছর আগে আমরা কি কোভিডের নাম জানতাম না। ডাক্তারদের কথা বলছি। যখন ইউহান থেকে এলো ভারতবর্ষে 30শে জানুয়ারি 2020 সালে, পুনেতে প্রথম এলো, 23শে মার্চ থেকে আস্তে আস্তে আমাদের যে লকডাউন গুলো শুরু হলো, তার আগে আমরা করোনা ভাইরাস কথাটা আমরা ডাক্তারি ছাত্ররা জানতাম, করোনা ভাইরাসের কথা জানি, সার্স এর কথা জানতাম, মার্স এর কথা জানতাম, সেগুলো ইনফ্লুয়েঞ্জাও এক ধরনের করোনা ভাইরাস, এগুলো আমরা পড়েছি 25-30 বছর আগে হলেও আমরা পড়েছি। কোভিড নামটাই শুনিনি। SARS-CoV-2 বলে একটা নতুন ভাইরাস এলো। আমরা সবসময় জানি যে নতুন নতুন ভাইরাস গজায়, এই ইবোলা আসে চলে যায়, এই বার্ড ফ্লু আসে চলে যায়, এই আরেকটা সোয়াইন ফ্লু আসে চলে যায়, মাঝে মাঝে আমরা তো গত 10-15 বছর ধরেই দেখছি। কোভিডও যখন প্রথম এলো তখনও কিন্তু এটাও একটা নতুন ভাইরাস। আমরা তারপরে যখন এটা সারা পৃথিবী জুড়ে ছড়াতে আরম্ভ করলো, তখন আমরা দেখলাম কি যে আমরা সবাই লেম্যান, ব্যাপারটা সম্বন্ধে আমরা কেউ কিছু জানি না। কিন্তু জানেন হচ্ছে কারা, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, যারা হোয়াটসঅ্যাপে আছেন, যারা ফেসবুকে আছেন, তারা সব জেনে বসে আছেন। আর এটা প্যান্ডেমিকের সাথে সাথে যেটা হলো সেটা হচ্ছে ইনফোডেমিক। কেউ কেউ বলতে শুরু করলেন এটা প্ল্যান্ডেমিক। অনেকে 4-5 জন খুব দুষ্টু লোক একসাথে বসে প্ল্যান করে এটা বানিয়ে ফেলেছে, তাই জন্য এটার নাম হচ্ছে প্ল্যান্ডেমিক। এখন এই নানা রকমের জিনিস, মানে বাদুড়ের থেকে মানুষের হয়েছে না মানুষের থেকে হনুমানের হয়েছে, এটা বোঝার আগেই সারা পৃথিবীর কোটি কোটি মানুষের হয়ে গেল। তখনও তারা বলে যাচ্ছে এরকম কোনো অসুখই নেই। এবং রাস্তার ঠেলাওয়ালা, ফুচকাওয়ালা, মিষ্টির দোকান, পানওয়ালা, যেই হোক, বাড়িওয়ালা, পিসেমশাই, বাড়িতে পুজো করতে আসা ঠাকুর মশাই, সবাই ডাক্তারবাবুদের থেকে অনেক বেশি জেনে ফেললেন। এই জিনিসটা বলা হচ্ছে দিস ইজ লাইক আ বায়োলজিক্যাল ওয়ার, হুইচ ইজ একদম বায়োলজিক্যাল ওয়ার, এবং সেটা প্রায় প্রমাণ করে ছেড়ে দেওয়া হলো। হতেই পারে, নাও হতে পারে। আমাদের কাছে, ডাক্তারদের কাছে ব্যাপারটা কি জানো তো, মানুষটাকে বাঁচাতে হবে। তখন দুটো জিনিস, একটা হচ্ছে এই আতঙ্ক থেকে বাঁচাতে হবে, মানুষটাকে সচেতন করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে সত্যি যে সে যদি অসুস্থ হয়ে পড়ে তাকে কখন হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, কখন তাকে বাড়িতে রেখে চিকিৎসা করা দরকার। মোহর যে প্রশ্নটা করলো যে আমি জানি না, আমার শরীর খারাপ লাগছে, আমি এটাকে আমার কোভিড হয়ে গেল। এবার একটা জিনিস হচ্ছে যে কোভিড হতেই পারে। এখন আমরা হাসপাতালে প্রত্যেক ডিজিজেই যেটা বলা হতো, এখন ঠিক না, এখন তো একটু কমে এসছে, যে এনি
ইট ক্যান মিমিক এনি ডিজিজ। একটা সময় সিফিলিসকে বলা হতো যে ইট ক্যান মিমিক এনি ডিজিজ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ডায়াবেটিসকে বলা হতো ইট ক্যান মিমিক এনি ডিজিজ। এখন কোভিডকে সেটা বলা হচ্ছে গত 1.5 বছর ধরে। ধরো একজন হার্ট অ্যাটাক নিয়ে এলেন, টেস্ট করে দেখা গেল তার কোভিড পজিটিভ। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তিনি স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হলেন, দেখা গেল তার কোভিড হয়েছিল। এরকম, বা একজন প্রেগন্যান্ট মহিলা, তিনি এসছেন হাসপাতালে ডেলিভারির জন্য, তাকে টেস্ট করে দেখা গেল তার কোভিড হয়েছে। এবার কোভিডের কে পজিটিভ কে নেগেটিভ, আমাদের এমন একটা সময় গেছে যখন প্রত্যেকে কোভিড পজিটিভ আমরা ধরেই নিচ্ছি, যদি না তিনি নেগেটিভ হন, ইফ নট প্রুভড আদারওয়াইজ। তাই জন্য কোভিডের যে আমরা এগুলো জানি, ধরো ক্লিনিক্যাল ফিচার্স, জ্বর হতে হবে, কাশি থাকতে হবে, স্মেল চলে যেতে হবে, গা ব্যথা থাকতে হবে, ভীষণ দুর্বলতা থাকতে হবে, অনেকের কিছুই নাও থাকতে পারে। আমি আমার কথা বলছি, আমি কোভিড পজিটিভ ছিলাম, আমার বাড়ি শুদ্ধ সকলে পজিটিভ ছিল, কেউ জানতাম না, একদম জানতাম না। আমি যদি না করাতাম টেস্টটা তাহলে, এবং আমি অসুস্থ হইনি, বাড়িতে আমি ওই 17 দিন খুব ভালো ছেলের মতো ছিলাম। কিন্তু কেন করেছিলাম সেটা হচ্ছে, আমি এত মানুষকে রোজ মিট করি, এত ডাক্তারি করি, সব পেশেন্টদের দেখি, টেস্ট একবার করিয়ে। তখন ওই আরটিপিসিআর বাড়িতে এসে টেস্ট করাটা শুরু হয়েছে সবে মাত্র গত নভেম্বরে। টেস্ট করাতে গিয়ে দেখলাম আমি পজিটিভ। এখন এরকম অ্যাসিমটমেটিক বহু মানুষ আছেন, বা মাইল্ডলি সিমটমেটিক মানুষ আছেন, তারা আতঙ্কে ভুগছেন, ভয়ঙ্কর আতঙ্কে ভুগছেন এটা নিয়ে। আচ্ছা, অন দ্যাট নোট আরেকটা খুব পার্টিনেন্ট প্রশ্ন করতে চাই, কারণ প্রতিনিয়ত যখন ভ্যাকসিন নেওয়ার কথাটা আসে, when we entertain the thought of taking vaccines especially, অনেকেই একটা কম্প্যারিজন করতে শুরু করে, কোভিশিল্ড নেব নাকি অন্যটা নেব, মানে তোর কি রিয়াকশন হয়েছিল, আমার বন্ধু আমাকে বলছে। এবার আমি যখন আমার প্রথম ডোজটা নিয়েছি কোভিশিল্ডের, আমি যেহেতু কোভিশিল্ড পেয়েছি, সো when I got my first dose, আমার মনে আছে যে আমি কিছু ঘন্টা কিছু বুঝতে পারিনি, আই ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। কিন্তু তারপর আমার প্রচন্ড গায়ে ব্যথা শুরু হলো, বডি এক হলো, সিভিয়ার বডি এক, আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমার জ্বর হলো, আমাকে আই হ্যাড টু পপ প্যারাসিটামল রাত্রেবেলা ডিনারের পর, এবং আমি একটা অদ্ভুত একটা র্যাশ, মানে যেখানে আমার ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেখানে একটা লাল, পুরো জায়গাটা অনেকটা এরিয়া জুড়ে লাল হয়ে গেছে, এবং আমি একটু ভয় পেয়েছিলাম যে এটা কি হচ্ছে, মানে what is the reactionary chain that's happening. So এই নিয়ে অনেকের মনে অনেক দ্বন্দ্ব আছে, so can you just give us some insight on this? এটা দেখো, একটা জিনিস আমি বলে দিচ্ছি প্রথমেই, সেটা হচ্ছে যে এটা নেব না ওটা নেব, এটা কোনো পুজোর জামা কাপড় কেনার মতো ব্যাপার নয়। কিন্তু ভারতবর্ষে এখনো ডজন ভ্যাকসিন কিন্তু আসেনি, আমাদের সেই কোভিশিল্ড আর কোভ্যাক্সিনই আছে। স্পুটনিকটা দেখা যাচ্ছে সীমান্তে, আর হয়তো কয়েক সপ্তাহের মধ্যে চলে আসবে। এখনো ফাইজার আসেনি, এখনো জনসন আসেনি, এখনো অন্যান্য যেগুলো সারা পৃথিবীতে পাওয়া যায় সেগুলো আসেনি, কিন্তু এখনো আসতে পারে, এই অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে এসে যাওয়া উচিত সেগুলো। কিন্তু কোন ভ্যাকসিন কোনটার থেকে ভালো বলে না, প্রত্যেকটা ভ্যাকসিনই ঠিক, এবং কোনো ভ্যাকসিনই মানুষকে মারার জন্য সৃষ্টি হয়নি, প্রত্যেকটা ভ্যাকসিনই মানুষকে বাঁচানোর জন্য তৈরি হয়েছে। যারা অ্যান্টি ভ্যাক্সার তারা ভয় পাচ্ছেন কেন, যে পৃথিবীর ইতিহাসেই প্রথম 8-9 মাসের মধ্যে ভ্যাকসিন তৈরি হয়ে গেল, তবে একটা দুটো না, প্রায় ডজনখানেক ভ্যাকসিন তৈরি হয়ে গেল। সেই জন্য মানুষের মনের মধ্যে একটা ন্যাচারাল এর এগেনস্টে অ্যাপ্রিহেনশন তৈরি হয়েছে। আর যেটা বলছো এখন এই সোশ্যাল মিডিয়াতে যেটা হয়েছে, তোর ভ্যাকসিন নিয়ে কিছু হয়েছে, আমার কিছু হয়েছে, এটা নিয়ে একটা প্রতিযোগিতা চলছে। তোর জ্বর এসেছিল, আমার গায়ে র্যাশ বেরিয়েছে, তোর কিছুই হয়নি, মানে তুই তাহলে একটু নম্বর কম। মানে আমি, যার একটু জ্বর এসেছিল বা যার 2 দিন বিছানায় শুয়ে থাকতে হয়েছিল, তার স্ট্যাটাসটা একটু হাই, মানে এইগুলো কিন্তু বোকামি। তার কারণ ভ্যাকসিনে কে কিভাবে রিয়াক্ট করবে সেটা আগে থেকে বলা যায় না। এমনকি ফার্স্ট ডোজে কিছু হয়নি, সেকেন্ড ডোজে শরীর খারাপ হয়েছে, হতে পারে। ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ কোনোটাতেই কিছু হলো না, সেটাও হতে পারে। তার মানে এই না যে জল দেওয়া হয়েছে, ভ্যাকসিনই দেওয়া হয়েছে। এবার এই জিনিসটা হচ্ছে, কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড দুটোই অত্যন্ত শক্তিশালী ভ্যাকসিন। দুটোই আমাদের চিকিৎসা শাস্ত্রে 60% ওপর এফিকাসি হলেই সেটাকে অত্যন্ত কার্যকারী ধরা হয়। এই দুটোই, কোভ্যাক্সিন কোভিশিল্ড দুটোই 70% ওভার এফেক্টিভ, এবং দুটো ডোজ দেওয়ার পর সেটা আরো অনেকখানি হয়ে যাচ্ছে। সেই জন্য এখন এই কোভিশিল্ড কোভ্যাক্সিন নিয়ে যে অ্যাপ্রিহেনশন যেটা তৈরি হয়েছে, সেটা সম্পূর্ণভাবে কিন্তু আনফাউন্ডেড।
এবং এত কোটি মানুষ ভারতবর্ষে গতকাল অবধি প্রায় 26 কোটি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। তার মধ্যে মারা গেছেন কতজন বা অসুস্থ হয়েছেন কজন? কেউ যদি ভ্যাকসিন নিয়ে বেরিয়ে গাড়ি চাপা পড়ুন আমরা চাই না, সেটা তো ভ্যাকসিনের জন্য নয়। বা ভ্যাকসিন নিয়ে ফিরে গিয়ে তার 7 দিন পর হার্ট অ্যাটাক হলো বা স্ট্রোক হলো অন্য একটা কারণে। এই জিনিসগুলো যতটা মিডিয়াতে এসে ফুলে ফেঁপে উঠেছে, তাতে অ্যান্টি ভ্যাকসিন স্কোয়াড আরো শক্তিশালী হয়েছে। তাও আমি বলবো আগের থেকে এখন ভ্যাকসিনের মানে সংক্রান্ত যে আতঙ্ক, সেটা খানিকটা কেটেছে। আর এটা একটা মজার ব্যাপার আছে, যখন আমাদের দেশে ভ্যাকসিনেশনটা শুরু হয়েছিল 16th of January, তখন কোভিড প্রায় ছিলই না ভারতবর্ষে। কেউ তখন ভ্যাকসিন নিতে যাচ্ছিল না, কেউ যাচ্ছিল না। ডাক্তাররা বারবার বলছিলেন, ফ্রন্টলাইন ওয়ার্কাররা আমরা ভ্যাকসিন নিয়ে নিচ্ছিলাম। যখন আবার বাড়তে শুরু করলো, সুনামির ওয়েভটা আসতে শুরু করলো, মানুষ তখন হঠাৎ খেয়াল হলো, আরে কোভিড বলে তো একটা জিনিস আছে, আমরা তো ভুলেই গেছিলাম। গিয়ে তখন ঝাঁপিয়ে পড়লো স্বাস্থ্যকেন্দ্রে, এক্ষুনি ভ্যাকসিন দিয়ে দিন, নাহলে আমি কালকেই মরে যাব। এবার এই দুটোই অযৌক্তিক। যখন দেওয়ার কথা, যখন আসার কথা, তখন তারা আসেননি। বাড়িতে বাবা মাকে সুটকেসে বন্ধ করে বাড়িতে রেখে দিয়েছেন, তারা যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন। তাদের ভ্যাকসিনটা শুরু হয়ে গেছে 1 মার্চ থেকে, কেউ গা করেননি। যখনই বাড়তে শুরু করেছে ওয়েভটা, সন্ধ্যেবেলা খবর চালিয়ে যখন টিভিতে দেখছেন যে আস্তে আস্তে বাড়ছে, আজকে এতজন আক্রান্ত হয়েছেন, এতজন মারা গেছেন, লোকের মাথায় একটা মানে আতঙ্ক চেপে বসছে, আমাকে কালকেই নিতে হবে, আমাকে না হলে পরশু দিনই করোনা এসে আমার ঘাড়ের উপর চেপে বসবে। এবার যখন আবার এখন কমতে শুরু করেছে, আবার কিন্তু মানুষের ভ্যাকসিন সংক্রান্ত একটু ঠিক আছে যাবো, পরের সপ্তাহে যাবো, আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে দেখছিস না, মিন্টো পার্কে জল জমেছে, কালকে যাব। এই জিনিসটা কিন্তু ডাইরেক্টলি রিলেটেড, মানে যেরকম কেস বাড়ছে মানুষ আতঙ্কিত হচ্ছে, ভ্যাকসিন নিতে যাচ্ছে, যে কেস কমে আসছে আবার একটু আমাদের লেথার্জি চলে এলো। দুটোই কিন্তু অযৌক্তিক। যেদিন আপনার ডোজের মানে খবর আসবে, যেদিন আপনাকে জানানো হবে, মেসেজ পাঠানো হবে, সেদিন নিয়ে নিন গিয়ে। রাইট স্যার, সেটার কিউ ধরেই একটা প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে মিন্টো পার্কে জল জমেছে, আজকে যাব না। এবার বর্ষা শুরু হয়ে গেছে, আপনি ঘটনাচক্রে একজন ডার্মাটোলজিস্ট, এবং এই মরশুমে আমাদের প্রচুর মানুষজনদের র্যাশ অ্যালার্জি লেগেই থাকে কিছু মানুষদের, এবং তার পাশাপাশি কোভিড চলছে। এবার ধরে নেব কি যে যদি আমার কিছু চামড়াগত ভাবে কোনো সমস্যা হচ্ছে, সেটাও কোভিড এর একটা সিমটম, মানে সেক্ষেত্রে আমি কি করব? খুব ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। তারাও ভাবছে নানান রকমের ভয়ঙ্কর ভাবে। দেখো, এর মধ্যে গত সপ্তাহ দুয়েক আগেই একটি মেয়ে এসেছিল, নার্সিং স্টাফ, আমি সেদিন আরেকটা অনুষ্ঠানে বললাম, এবং সে গায়ে আমবাত হয়েছে, আর্টিকেরিয়া। হ্যাঁ, এবং তাকে আমি দু একটা কথা বলার পর বললাম তুমি আরটিপিসিআর করে নাও। সে তো আঁতকে উঠলো। তার মা এসে বললো, কি বলছেন ডাক্তারবাবু, ও যে হাসপাতালে কাজ করে সেখানে তো কোভিড নেই। বললাম ঠিক আছে, ভালো কথা, তাও এটা করি নিন। পরের দিন তারা কাঁদতে কাঁদতে এসছে আরটিপিসিআর পজিটিভ। মানে এ তো মাথায় আকাশ ভেঙে পড়ার কিছু নেই। কোভিডের একটা লক্ষণ আমবাত হতে পারে, গায়ের র্যাশ, যেটা নানা রকমের র্যাশ, একটা আমবাত হতে পারে, একটা হামের মতো সারা গায়ে মরবিলিফর্ম রিয়াকশন আমরা যেটাকে বলি, কারো চিকেন পক্সের মতো জল ফোসকার মতো ছোট ছোট সারা গায়ে ভরে যাচ্ছে, সেটা হতে পারে। আবার কারো কারো এই বেড়াতে গেলে আমাদের যেমন, বা খুব শীতকালে ঠান্ডা জলে কাজ করলে হাত যে চিল ব্লেন হয়, বা কলকাতায় চিল ব্লেন খুব একটা হয় না, একটু ছোটনাগপুরে বা দার্জিলিং এ জলপাইগুড়িতে ঠান্ডার জায়গাগুলোতে হয়, সেটা হচ্ছে হাতের আঙুলগুলো চুলকে ফুলে যায়। বাড়িতে মা মাসিরা যারা কাজ করেন জল নিয়ে, সেই জিনিসটা যদি মে মাসে হয় কলকাতায়, শীতকালে হওয়ার কথা, তাহলে কিন্তু চিন্তা করতে হবে। এই চিলব্লাইন লাইক একটা রিয়াকশন, এইগুলো মোটামুটি কোভিডে আমরা দেখি। ভাস্কুলাইটিস প্যাটার্ন কিছু কিছু, সেগুলো কোভিডে পাচ্ছি। আমি ব্ল্যাক ফাঙ্গাসের কথাতে যাচ্ছি না, ওটা তো ব্ল্যাক ফাঙ্গাস নয়, ওটাকে মিউকরমাইকোসিস। ব্ল্যাক ফাঙ্গাসটা সম্পূর্ণ একটা আমাদের মিডিয়া বাহিত জিনিস চলছে। মিউকরমাইকোসিস হচ্ছে অসুখটার নাম, ওটা স্কিনের না, ওটা শরীরের ভেতরের সমস্যা, এবং ওটা ভয়ঙ্কর জিনিস। চুল ওঠার যে জিনিসটা বলছি, বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে এত চুল মানুষের ওঠেনি। এর মধ্যে নিউ ইয়র্ক টাইমসে একটা এডিটোরিয়াল বেরিয়েছিল, যেখানে ছবি দিয়েছে গ্লোব, ভেবে দেখো গ্লোব, তার থেকে চুল পড়ে যাচ্ছে। মানে গ্লোবটা মানুষের মাথা, তার থেকে চুল পড়ে যাচ্ছে। মানে এত মানুষ চুল পড়া নিয়ে ডাক্তারদের কাছে যাচ্ছেন, আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কেন চুলটা পড়ছে? স্ট্রেস, যে কোনো স্ট্রেস থেকে চুল পড়তে পারে। কারো যদি এমনকি একটা অ্যাক্সিডেন্ট হলো, রক্তপাত হলো, বেবি ডেলিভারি হলো,
বা বাড়িতে কেউ মারা গেলেন, মনের ওপর চাপ পড়লো, বা একটা ধরো পরীক্ষা সামনে, স্ট্রেস ভয়ঙ্কর, তখনও চুল পড়তে পারে। অথবা কোনো অসুস্থতা, কারো ধরো ডায়াবেটিস আছে, কারো টিউবারকুলোসিস আছে, টাইফয়েড, আমরা জানতাম ছোটবেলায় টাইফয়েড হলে চুল উঠে যায়। টাইফয়েডটা একটা ব্যাপার, কোভিডটাও টাইফয়েডের থেকে অনেক বড় অসুখ। কারো যদি কোভিড হয়ে থাকে, সে হয়তো জানতে পারেনি, আমার মতো হতে পারে তো, যে অ্যাসিমটোমেটিক ছিলাম, আমি তো টেস্ট করিয়ে জানতে পেরেছিলাম। এবার সেই লোকটা জানেই না যে তার কোভিড হয়েছে, তার 2 মাস পরে সে ডাক্তারের কাছে যাচ্ছে, তার সব চুল পড়ে যাচ্ছে। তখন ডাক্তারবাবু তাকে জিজ্ঞাসা করলেন আপনার কি কোভিড হয়েছে, সেই লোকটা জানেই না। এবার তাই জন্য কোভিড থেকে চুল পড়া এবং বেরোনো ভীষণ ভীষণ কমন। এই জিনিসটা কিন্তু প্রায় মিডিয়াতে আলোচনাই হয় না এই জিনিসটা। তার কারণ গায়ে র্যাশ বেরিয়ে কেউ মারা যাচ্ছে না, কিন্তু সেটা যে কোভিডের লক্ষণ হতে পারে সেটা আমাদের অনেক সময় মাথায় থাকে না। Also on that note, as we round off our conversation, মানে আপনার সাথে এই কথাটা একটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাই যে amidst all the serious work that you do, মানে নানান লোকের নানান প্রবলেম শোনা, ইস্যুস সলভ করা, এত কিছুর মধ্যে how do you keep your sense of humor alive? না, সেন্স অফ হিউমার তাহলে মানুষ বাঁচতেই পারবে না। দেখো, সবকিছুই কিন্তু টেম্পোরারি, মানে এভরিথিং উইল পাস, আমাদের জীবনটাই টেম্পোরারি। তার কারণ একটা জিনিস ভেবে দেখো যে, আমি একটু সিরিয়াস নোটে হিউমারের ব্যাপারটা যদি আসি, 100 বছর Right. আগেও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কিন্তু স্প্যানিশ ফ্লু এসেছিল। স্প্যানিশ ফ্লুটাতে পৃথিবীতে তখন পৃথিবীর জনসংখ্যা ছিল 150 কোটি, এখন 754 কোটি, 760 কোটির কাছাকাছি। সেই 150 কোটির 50 কোটি অ্যাফেক্টেড হয়েছিল, 1/3। এটা অভাবনীয়, এবং তার মধ্যে 5 কোটি থেকে 10 কোটি লোক মারা গেছিলেন। মানে তুলনাই হয় না কোভিডের সাথে। কিন্তু তখন হোয়াটসঅ্যাপ ছিল না, তখন ফেসবুক ছিল না, তাই জন্য লোকের মধ্যে সেই আতঙ্কটা তৈরি হয়নি, কিন্তু সচেতনতা ছিল। কিন্তু সেই সময়টা পেরিয়ে রবীন্দ্রনাথ বেঁচে ছিলেন, গান্ধীজি বেঁচে ছিলেন, রমাডলা বেঁচে ছিলেন, আমাদের ঠাকুমা দিদিমারা বেঁচে ছিলেন। না যদি বেঁচে থাকতেন আমরা জন্ম নিতাম না। তাই জন্য ভেবে দেখো যে 100 বছর আগের পৃথিবীটা পেরিয়েও মানব সভ্যতা বেঁচে আছে, সেটাও একটা টেম্পোরারি ব্যাপার ছিল। এটাও টেম্পোরারি, ইট উইল অলসো পাস। তাই জন্য আমাদের পজিটিভ থাকতেই হবে। আর আরেকটা জিনিস চিকিৎসক হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের গত 1.5 মাস ধরে একটা অসাধারণ জিনিসের সঙ্গে জড়িয়ে থাকার আমাদের সৌভাগ্য হয়েছিল। তোমরা নানা রকম যে কোভিড কেয়ার সাপোর্ট, অনেকগুলো অনুষ্ঠানে তোমরা সেগুলো নিয়ে একটু টাচ করেওছো, যে কিভাবে নাগরিকরা একজন একজনের পাশে দাঁড়াচ্ছেন, যারা হয়তো ডাক্তার নন, সিলিন্ডার নিয়ে যাচ্ছেন, কোথায় অক্সিজেন কনসেন্ট্রেটর পাওয়া যাচ্ছে। আমরা ডাক্তাররা কি করেছিলাম, আমরা আমাদের গ্রুপ ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম থেকে যেটা করা হয়েছিল, যে যারা বাড়িতে নিভৃত বাসে আছেন, হোম আইসোলেশনে আছেন, তাদের অনেক রকমের চিন্তা। আমি আছি, আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন, তাকে আমি ঠিক মতো রাখতে পারছি কিনা, কি দেখা উচিত, কি করে বুঝবো আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে কিনা, কি করে বুঝবো যে আমার মা ঠিক আছেন কিনা, তাদের সঙ্গে কথা বলার জন্য আমরা একটা হেল্পলাইন তৈরি করি। সেই হেল্পলাইন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত ছিল, আছে এখনো। প্রায় 155-60 জন ডাক্তারবাবু ছিলেন। আমি কৌশিক লাহিড়ী হিসেবে না, কেউ কোনো ডাক্তারবাবুর নাম করে না, ফোন করলে ডাক্তারবাবুর সঙ্গে তারা কথা বলছেন, কখন কি ওষুধটা খেতে হবে, কখন অক্সিজেন স্যাচুরেশনটা দেখতে হবে, কখন আপনার টেম্পারেচারটা দেখতে হবে, হাসপাতালে যেতে হবে কি হবে না। এটা আমার এই যেটা বললাম 30-32 বছরের ডাক্তারি জীবনের সব থেকে ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স, যে সমাজকে কিছু একটা ফিরিয়ে দিতে পারা, এটার যে কি আনন্দ, এটা কোনো পেশাদারি সাকসেসের ব্যাপার নয়, এটা থেকে আমরা 1 পয়সাও আর্ন করছি না। কিন্তু একটা অচেনা মানুষ, সে আলিপুরদুয়ার থেকে হোক, বা সে পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রাম থেকে হোক, বা সাগরদ্বীপ থেকে হোক, সে ফোন করে আকুল ভাবে জিজ্ঞাসা করছে যে ডাক্তারবাবু আমার কাশিটা কমছে না, 3 দিন আমি কি করব। তখন তাকে আমি একজন চিকিৎসক হিসেবে বলে দিচ্ছি, আপনি এই ওষুধটা খান, অথবা আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি আমাকে কালকে আবার ফোন করুন। এটা একটা মানে সমাজ বদলের একটা দিকে আমাদের দিক নির্দেশ করে, যে মানুষ মানুষের জন্য, যে সেই ভূপেন হাজরিকার গানটা, যে পাশে দাঁড়ানো গেল। এবং আমরা গত 1.5 মাসে প্রথম দিকে ধরো এক একজন ডাক্তার আমরা 60-65টা করে ফোন পার ডে এই 1 ঘন্টার মধ্যে অ্যাটেন্ড করেছি। 150 জন ডাক্তারবাবু, কতগুলো ফোন এসছে বুঝতেই পারছো। মানে আমরা কিছু না হোক 50-60 হাজার জন মানুষকে টাচ করতে পেরেছি, এবং বেশিরভাগ মানুষই তো সুস্থ হয়ে বাড়িতে আছেন। 1.5% লোক মারা যায়।
কোভিডে তো 98-90 এই অভিজ্ঞতাটা এই কোভিড সিচুয়েশন, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমার কাছে অন্তত বহু বছর পরে মনে থাকবে গল্প করার জন্য। রাইট। স্যার, যাওয়ার আগে একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। মাঝে মাঝেই আমাদের ইন্টারনেট সমস্যার জন্য আপনার কথাটা একটু আটকে যাচ্ছে, নানদিলেস এই অভিজ্ঞতাটা শুনতে চাইবো। সেটা হচ্ছে যে একজন ডাক্তার হিসেবে, যে যিনি এত বছর ধরে চিকিৎসা করছেন, একজন মানুষ যার চূড়ান্ত সেন্স অফ হিউমার, আপনি হয়তো এটা বলে দিলেন যে হ্যাঁ, জীবনও তো চলে যাবে। আচ্ছা স্যার, ফিরে আসুক। একটু Yeah, কানেক্টিভ we just need to wait. Yeah. We had a lovely discussion though, মানে একটা এত সুন্দর সেন্স অফ হিউমার দেওয়া মানুষ, ডিসকাশন, যার নামের আগে একটা ডক্টর বসে। হ্যাঁ, রাইট। মানে আমার ধারণা ছিল ডাক্তারবাবু মানে ইনজেকশন আর ওষুধ, মানে এটার বাইরেও যে এনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া যায়, দিস ইজ নিউ। আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু নো ওয়ান সাচ এত এক্সপেরিয়েন্স। মজা করে উনি বলছেন, দ্যাট ইজ অলসো সামথিং which is a very, it's actually very very appreciable যে একটা এরকম সিরিয়াস কাজের মধ্যেও ঠাট্টা ইয়ার্কি একটা জায়গা রয়েছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি রাইট। আই অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু নো এমন একটা অভিজ্ঞতা যেটা ওর মনে থেকে গেছে, যদি একটু আরেকবার পাওয়া যায় ডাক্তারবাবুকে খুব ভালো হয়। if we can have sir on board. Mohor, can you just sort of get in touch with him offline এবং একবার হ্যাঁ, যদি আমি ওনার দেখছি, একটু আমি করা হয়? দেখছি। ইয়েস, শিওর শিওর। আমি চেষ্টা করলাম, দেখা যাক যদি। কি ভ্যানিশ করে গেছে। আবার ফিরিয়ে আনা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। মোহরের একটা শেষ আমার সে আছে ফিরিয়ে। Yeah. হ্যাঁ, সেটা অবশ্যই দিয়ে we আছে। will round it off. মোহর বলো। বলো। ইয়েস। প্রশ্নটা বলো। এবং এই কোভিড এর ঢেউয়ের পর ঢেউ যেরকম ফিরে আসছে, আমরা চাই না সেটা ফিরে আসুক, কিন্তু ডক্টর লাহিড়ী ফিরে এসেছেন। ফলে একটা শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে স্যার, আপনি বললেন বটে যে জীবনও তো চলে যাবে, দিস টু শ্যাল পাস। আপনার দুর্দান্ত সেন্স অফ হিউমার, আপনি তো সেইটা দিয়ে পুরো ব্যাপারটা ম্যানেজ করছেন, কিন্তু একজন ডাক্তারবাবু হিসেবে যিনি এত বছর ডাক্তারি করছেন, এই মুহূর্তে একটা প্যান্ডেমিক সামলাচ্ছেন, সেক্ষেত্রে এমন একটা অভিজ্ঞতা যেটা আপনাকে পরের দিন ঘুম থেকে উঠে আবার সেই স্টেথোস্কোপ নিয়ে আবার সেই ক্লিনিকের দিকে যেতে বাধ্য করে, কি এমন একটা সুন্দর অভিজ্ঞতা যেটা which you look up to every day? And I'll add to it, I'll just say what keeps you going. না দেখো, কিপসি গোয়িং হচ্ছে প্রত্যেকদিন মানুষের কাছ থেকে যে মানে যে সমর্থনটা পাই, এর মধ্যে একটা ঘটনা তোমাকে বলছি। একটি বাচ্চা, তার কোভিড হয়েছিল, সে ভালো হয়ে গেছে এবং তারপরে তার মা ভিডিওতে কানেক্ট করেছেন আমার সাথে। এই জিনিসটা আমি কোনোদিন ভুলবো না। সেটা হচ্ছে সেই বাচ্চাটার মা, ও এখনো দুর্বল, এখনো খেতে চাইছে না, সেই কথাগুলো বলছেন। খুব যে অসুস্থ বাচ্চাটি তা না। আর বাচ্চাটা কি করছে, বাচ্চাটা ডাক্তার কাকুকে দেখার জন্য মার কাছ থেকে মোবাইলটা নিয়ে দৌড়তে 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 সে দোতলায় চলে গেল, তার কতগুলো বেড়ালের ছানা হয়েছে সেটা আমাকে দেখানোর জন্য। সেই বেড়ালের ছানাগুলোকে দেখিয়ে যাচ্ছে, আর পেছন থেকে মা সমানে তাড়া দিচ্ছে, আমাকে কথা বলতে দে কথা বলতে দে। বাচ্চাটা বেড়ালের ছানা, তুমি দেখেছো কাকু, তুমি দেখেছো, করে আমাকে দেখালো। আমাকে বলতে হলো আমি দেখেছি। এবার ছাতে চলে গেল, ছাতে চলে গিয়ে দেখালো তাদের ঝড়ে সব কটা আম গাছের আম পড়ে গেছে, একটা আম আছে। সে মোবাইলে প্রাণপণে আমাকে সেই আমটা দেখানোর চেষ্টা করে যাচ্ছে। আর তখন একটা কোকিল ডাকছিল কোথায়, সেই কোকিলটা যখন ডাকছে তখন আমি ভাবছিলাম যে বছরে সারা বছরই হয়তো কোকিলটা ডাকে, আমরাই শুনতে পাই না, আমরাই শোনার কানটা হারিয়ে ফেলেছি, আমরাই দেখা হারিয়ে ফেলেছি। একটা মানুষ শুধু অসুখ নয়, একটা মানুষ কিন্তু এই যে ঝড় হওয়া, এই একটা আম বেঁচে যাওয়া, সব মিলিয়েই কিন্তু জীবন। সেই জন্য সেই জিনিসটা আমরা মিস করে যাচ্ছিলাম কোথাও। বোধহয় করোনা বা কোভিড বা এই অতিমারি
এই চিকিৎসক এবং রুগীকে আবার তাদের পাশাপাশি এসে দাঁড় করিয়ে দিয়েছে। এই জিনিসটা বহু বছর পরেও আমার কাছে মনে থেকে যাবে। Absolutely. And on that note, মির্চিতে সবাই বলছে the shot is hot, so please গিয়ে নিজেকে রেজিস্টার করুন কোবিন পোর্টালে। এখন অন স্পট রেজিস্ট্রেশনও চলছে হসপিটালে, সেখানে গিয়েও আপনি ভ্যাকসিন নিতে পারেন। এবং ডাক্তারবাবু, if you could just encourage people to go and get their jabs done. Absolutely, and we will win. We'll definitely win this pandemic. Thank you very much. Absolutely, yeah. Thank you so Thank much. you, thank you, so thank much. you, thank you. It was Bye, nice bye, talking to bye, you. bye. Thank you. V for vaccine, V for victory. একদম। Absolutely. V for vaccine, V for victory. Thank you so much. ভালো থাকবেন।